সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং বাসায় নিরাপদে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকের ক্লাসে আজকে লাইফ সাইকেল ইনকাম হাইপোথেসিস আলোচনা করবে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবন চক্র আয় উপসিদ্ধান্তটি আলোচনা করো, অথবা লাইফ সাইকেল ইনকাম অথবা এক্সপ্লেইন লাইফ সাইকেল ইনকাম হাইপোথেসিস। কনজাম্পশন এন্ড ইনভেস্টমেন্ট অধ্যায়ের অর্থাৎ চ্যাপ্টার 3 এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কয়েকটি উপসিদ্ধান্ত আছে। এই উপসিদ্ধান্তগুলি পর্যায়ক্রমে কোনো না কোনো সালে পরীক্ষা তোমাদের আসে। কাজে এখানে তোমরা যদি মনোযোগ সহকারে এই কয়েকটি উপসিদ্ধান্ত পড়াশোনা করো, তোমরা যদি শিখো, তাহলে পরীক্ষায় তোমরা প্রশ্নটি আসলে আনসার করতে পারবে। তো আজকে আমরা জীবন চক্র আয় উপসিদ্ধান্তটি আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে লাইফ সাইকেল ইনকাম হাইপোথেসিস অর্থনীতি এই উপসিদ্ধান্তটির প্রবক্তা কারা? অর্থনীতিবিদ অ্যান্ড্রো অ্যান্ড মডিগ্লিয়ানি মিলিতভাবে 1963 সালে প্রথমে 1963 সালে আমেরিকান ইকোনমিক রিভিউতে দ্য লাইফ সাইকেল হাইপোথেসিস অফ সেভিং এগ্রিগেট ইমপ্লিকেশন নাইসড টেস্টে শিরোনামে জীবনচক্র আয় উপসিদ্ধান্ত প্রদান করেন, এবং তারও আগে 1954 সালে মডিগ্লিয়ানি এবং ব্রামবার্গ জীবনচক্র আয় উপসিদ্ধান্তের প্রাথমিক ধারণা প্রদান করেন। এজন্য জীবনচক্র উপসিদ্ধান্তটি মডিগ্লিয়ানি, ব্রামবার্গ, অ্যান্ড্রো বা এমবিএ উপসিদ্ধান্ত বা এমবিএ হাইপোথেসিস নামে পরিচিত। এই তত্ত্বের মূল বক্তব্য হলো ব্যক্তি জীবনব্যাপী তার ভোগ সঞ্চয় পরিকল্পনা করে। ব্যক্তি জীবনব্যাপী তার ভোগ সঞ্চয়ের পরিকল্পনা করে। সেই পরিকল্পনার মূল লক্ষ্য হলো জীবনে ভোগ ব্যয় যেন কাম্যভাবে পরিচালিত হয়। তাহলে প্রথমে আমরা কি জানলাম? প্রথমে জানলাম যে লাইফ সাইকেল ইনকাম হাইপোথেসিসের প্রবক্তা হচ্ছে অ্যান্ড্রো, মডিগ্লিয়ানি এবং ব্রামবার্গ। এই তিনজন মূলত হচ্ছে এই জীবনচক্র উপসিদ্ধান্তটির প্রবক্তা, এবং এই তিনজনের নাম অনুসারে এই তথ্যটিকে, এই উপসিদ্ধান্তকে এমবিএ উপসিদ্ধান্ত, এম দিয়ে হচ্ছে মডিগ্লিয়ানি, বি দিয়ে হচ্ছে ব্রামবার্গ, এ দিয়ে হচ্ছে অ্যান্ড্রো। তিনজন অর্থনীতিবিদ এর নাম অনুসারে এই উপসিদ্ধান্তটির বা এই হাইপোথেসিসটির নাম হচ্ছে এমবিএ হাইপোথেসিস বা লাইফ সাইকেল ইনকাম হাইপোথেসিস। এবং এই লাইফ সাইকেল ইনকাম হাইপোথেসিসের মূল বক্তব্য হচ্ছে যে ব্যক্তি তার জীবনব্যাপী ভোগ এবং সঞ্চয়ের পরিকল্পনা করে। সেই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে জীবনে ভোগ ব্যয়টা যেন কাম্যভাবে পরিচালিত হয়। এবার আমরা দেখব যে লাইফ সাইকেল, আমরা প্রথমে পরিচিতি হয়ে নিলাম এই উপসিদ্ধান্তের সাথে। এবার আমরা মূল বক্তব্যে দেখব যে মূল বক্তব্য হচ্ছে স্বল্প ও দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের মধ্যে এই অধ্যায়টা হচ্ছে শর্ট রান এবং লং রান কনজাম্পশন ফাংশনের মধ্যে কি সমন্বয় সাধন করা। কিভাবে এই তিনজন অর্থনীতিবিদ স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষকের মধ্যে সমন্বয় সাধন করেন, সেই বিষয়টাই আমরা এই লাইফ সাইকেল ইনকাম হাইপোথেসিস তথ্যে আলোচনা করব। মেইন আইডিয়া অর্থাৎ মূল বক্তব্য, রিকনসিলিয়েশন বিটুইন শর্ট রান এন্ড লং রান কনজাম্পশন ফাংশন। মূল বিষয়টা হচ্ছে এই লাইফ সাইকেল ইনকাম হাইপোথেসিসের হচ্ছে কি শর্ট রান এবং লং রান কনজাম্পশন ফাংশনের মধ্যে
কি করা? সমন্বয় সাধন করা বা রিকনসিলিয়েশন করা অথবা সমন্বয় সাধন করা। এই এমবিএ উপসিদ্ধান্ত, যেটাকে আমরা বলবো যে লাইফ সার্কেল ইনকাম হাইপোথেসিস বা এমবিএ হাইপোথেসিস বা এমবিএ উপসিদ্ধান্ত। এমবিএ উপসিদ্ধান্ত মানে কি? এমবিএ হচ্ছে মডিগ্লিয়ানি, বিডি হচ্ছে বামবার্গ, আর এটা হচ্ছে কি? এ হচ্ছে এন্ডো। এই তিনজনের মতানুসারেই উপসিদ্ধান্তটি এখানে দেখো। এমবিএ উপসিদ্ধান্ত অনুসারে মানুষের জীবনব্যাপী, মানুষ কি করে? এমবিএ উপসিদ্ধান্ত অনুসারে মানুষ সমগ্র জীবনব্যাপী আয় এবং ভোগ ব্যয় মানুষের কি থাকে? সমান থাকে এবং সঞ্চয় ও অসঞ্চয় পরস্পর সমান হয়। তাই দীর্ঘমেয়াদে গড় ভোগ প্রবণতাটা স্থির থাকে। এমবিএ উপসিদ্ধান্ত অনুসারে কি হয়? মানুষের সমগ্র জীবনব্যাপী আয় এবং ভোগ ব্যয়টা সমান থাকে এবং সঞ্চয় অসঞ্চয় পরস্পর সমান হয়। এই লাইফ সার্কেল ইনকাম হাইপোথিসিস অনুসারে আমরা যে বিষয়টি দেখলাম যে মানুষের সমগ্র জীবনব্যাপী আয় এবং ভোগ ব্যয়টা সমান থাকে এবং সঞ্চয় ও সঞ্চয়টা পরস্পর সমান হয়। তাই কি হয়? দীর্ঘমেয়াদী ভোগ প্রবণতাটা, গড় ভোগ প্রবণতা যেটা এপিসি অর্থাৎ এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, সেটা কি থাকে? স্থির থাকে। অর্থাৎ দীর্ঘমেয়াদে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে আনুপাতিক। আবার জীবনের বিভিন্ন পর্যায়ে অর্থাৎ স্বল্প মেয়াদে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে কি? ও আনুপাতিক। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে গড় ভোগ প্রবণতা থাকে স্বল্প মেয়াদে, সেই গড় ভোগ প্রবণতাটা পরিবর্তন হয় অর্থাৎ উঠানামা করে, যার জন্য স্বল্প মেয়াদে আয় এবং ভোগের মধ্যে সম্পর্কটা হচ্ছে ও আনুপাতিক। কিন্তু দীর্ঘমেয়াদে কি? দীর্ঘমেয়াদে হচ্ছে এপিসি বা গড় ভোগ প্রবণতা স্থির থাকে। অর্থাৎ এপিসিটা হচ্ছে কি? অর্থাৎ হচ্ছে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক হচ্ছে আনুপাতিক। তো আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে জীবন চক্র আয়। এই বিষয়টা কি? যে জীবন চক্র আয় কাকে বলে? জীবন চক্র আয় হচ্ছে জীবন চক্র আয় হচ্ছে কোন লোক তার জীবনব্যাপী সময়ে আয় উপার্জনের যে ধারা প্রত্যাশা করে, অর্থাৎ কোনো ব্যক্তি তার জীবনব্যাপী সময়ে সমগ্র জীবনে, অর্থাৎ জীবন চক্র আয়টা হচ্ছে কোনো ব্যক্তি তার জীবনব্যাপী সময়ে অর্থাৎ আয় উপার্জনের যে ধারা প্রত্যাশা করে তাকে জীবন চক্র আয় বলা হয়। এক্ষেত্রে জীবনব্যাপী সময়ে বলতে তার জীবনের কর্মক্ষম সময়টাকে বোঝায়। এখানে জীবন চক্র আয় বলতে মানুষের একদম ছোটবেলা থেকে শেষ পর্যন্ত মানুষের লাইফটা যতটুকু দীর্ঘ সময়, সেই সময়ের যে অংশটুকু মানুষ কর্মক্ষম থাকে সেই সময়ে যে ধারাবাহিকভাবে যে আয়টা প্রত্যাশা করে মানুষ, সেই ধারাবাহিক আয়টাই হচ্ছে সেই ধারাবাহিক আয়টাই হচ্ছে জীবন চক্র আয়। অর্থাৎ মানুষের কর্মক্ষম সময়ে যে উপার্জনের ধারাটা মানুষ প্রত্যাশা করে সেটাই হচ্ছে জীবন চক্র আয়। এন্ড্রো এবং মডিগ্লিয়ানি মানুষের জীবনকে 3টি পর্যায়ে ভাগ করেছেন। এটা আমরা এখন দেখবো যে এই 3টি পর্যায় কি কি। প্রথম 3টি পর্যায় হচ্ছে মানুষের জীবনকে অর্থনীতিবিদগণ, এই এন্ড্রো মডিগ্লিয়ানি অর্থনীতিবিদ মানুষের জীবনটাকে 3টি পর্যায়ে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রথম পর্যায়, একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, একটা হচ্ছে তৃতীয় পর্যায়ে। ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে যে মানুষের আয় উপার্জন মানুষের জীবনের প্রথম দিকে। প্র্যাকটিক্যালি যদি আমরা বিষয়টা দেখি যে মানুষের জীবনে যখন প্রথম মানুষ যখন চাকরি লাভ করে কিংবা কর্মক্ষম সময় থাকে তখন মানুষের কি হয়? আয় উপার্জনটা কম থাকে, কিন্তু সেই তুলনায় মানুষের অভাবটা অনেক বেশি থাকে। ফলে এই সময় মানুষ কি করে? মানুষ তার এই অভাবগুলি ফিল আপ করার জন্য মানুষ ঋণ করে। অর্থাৎ আয় এবং ভোগের মধ্যে আনুপাতিক সম্পর্ক দেখা দেয়। কারণ এই পর্যায়ে আয় যদি কমও হয়, ভোগ ব্যয় কিন্তু তুলনামূলকভাবে মানুষের জীবনের প্রথম পর্যায়ে আয় যদি মানুষের কমও থাকে কিন্তু মানুষের ভোগ ব্যয়টা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে মানুষের যে এপিসি অর্থাৎ গড় ভোগ প্রবণতা, এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, যেটা
বা গর্ভভোগ প্রবণতা যেটা সেটা খুব বেশি হয়। এজন্য আয় এবং ভোগের মধ্যে মানুষের জীবনের প্রথম পর্যায়ে আয় এবং ভোগের মধ্যে সম্পর্কটা কি ও আনুপাতিক। কেন অআনুপাতিক? কারণ হচ্ছে কি মানুষের জীবনে মানুষ যখন কোনো চাকরি প্র্যাকটিক্যালি যদি আমরা বিষয়টা দেখি যে মানুষ যখন জীবনে প্রথম পর্যায়ে ইনকাম শুরু করে তখন তার উপার্জনটা কম থাকে বা আয়টা কম থাকে। সেই ক্ষেত্রে মানুষের কিন্তু চাহিদা অনেক বেশি থাকে, অভাব অনেক বেশি থাকে। সেই অভাবটা পূরণ করার জন্য মানুষ মূলত কি করে? তখন ঋণ করে। এজন্য দেখা যায় যে আয় এবং ভোগের মধ্যে সম্পর্কটা হয়ে যায় অআনুপাতিক। অর্থাৎ এই ক্ষেত্রে এপিসিটা বেশি হয়। অর্থাৎ আয় যদি কমও হয় মানুষের ভোগ ব্যয় কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে। এবং সেকেন্ড স্টেজে যে বিষয়টা ওনারা দেখিয়েছেন যে এই ক্ষেত্রে ব্যক্তির কিন্তু উপার্জন মানুষ প্রথম পর্যায়ে যে অভাব অভিযোগ সব থাকে সেটা শেষ করা মানুষের পক্ষে দ্বিতীয় পর্যায়ে এসে মানুষের সেই অভাব অভিযোগ অভাবগুলি বা ঋণ অভাবটা কমে যায় মানুষের। তখন সেকেন্ড স্টেজে এসে মানুষ কি করে? মানুষের উপার্জনটা বা আয়টা বেড়ে যায়, ফলে ভোগ ব্যয়ও বাড়ে, তবে ভোগ ব্যয় আয়ের তুলনায় কম হারে বাড়ে। মানুষের জীবনের সেকেন্ড স্টেজে এসে কি হয়? মানুষের উপার্জনটা বেড়ে যায়, তবে ভোগ ব্যয়টাও বাড়ে, কিন্তু আয় যে হারে বাড়ে ভোগ ব্যয়টা তার চেয়ে কম হারে বাড়ে। যার ফলে কি হয়? এপিসি বা গর্ভভোগ প্রবণতাটা কম হয়। অর্থাৎ আয় এবং ভোগের মধ্যে তখনও আয় এবং ভোগের মধ্যে কি হয়? সম্পর্কটা অআনুপাতিক থাকে। এই ক্ষেত্রে ব্যক্তি আয়ের একটি বড় অংশ মানুষের জীবনের সেকেন্ড স্টেজ বা দ্বিতীয় যে পর্যায়টা সেই সেকেন্ড স্টেজে কি করে? মানুষ আয়ের একটা বড় অংশ মানুষ সঞ্চয় করে। তো প্রথম পর্যায়ে কি থাকে? প্রথম পর্যায়ে হচ্ছে মানুষের প্রথম পর্যায়ে আয় কম থাকে, মানুষ তার অভাবগুলি পূরণের জন্য ঋণ করে। মানুষের জীবনের ফার্স্ট স্টেজে মানুষ ঋণ করে, সেকেন্ড স্টেজে এসে সেগুলি কি করে? মানুষের উপার্জনটা বেড়ে যায়, তবে মানুষের কনজামশনও বাড়ে, তবে কনজামশনটা মানুষের ইনকামের চেয়ে কম হারে বাড়ে। এই ক্ষেত্রে দেখা যায় এপিসিটা কম হয়। এই জন্য দেখা যায় যে ইনকাম এবং কনজামশনের মধ্যে সম্পর্কটা তখনও কি হয়? আনুপাতিক হয়। এই ক্ষেত্রে কি করে? ব্যক্তি তার আয়ের একটা বড় অংশ সঞ্চয় করে। এবং জীবনের তৃতীয় যে পর্যায়টা বা তার স্টেজ যেটা, থার্ড স্টেজে এসে কি হয়? এই পর্যায়ে আয় প্রাপ্তিটা কমে আসে, কিন্তু ভোগ ব্যয় ওই সময়ে খুব বেশি থাকে। মানুষের জীবনে শেষের দিকটা যখন অবসর সময়টা, সেই সময়ে মানুষের কিন্তু বিভিন্ন সোর্স থেকে যে ইনকাম আসে সেই ইনকাম আসাটা কমে যায়, তবে ভোগ ব্যয়টা খুব বেশি হয়। কারণ কি? কারণ হচ্ছে মানুষ অতীতের যে ভোগ অভ্যাসে মানুষের মধ্যে যে ভোগ অভ্যাসগুলি গড়ে ওঠে সেই ভোগ অভ্যাসটা মানুষ ত্যাগ করতে চায় না। এজন্য এই সময় কি হয়? আয়টা বেড়েছে কম হয় এবং এপিসিটা তখন বেশি হয়। এক্ষেত্রে এই তিনটা পর্যায়ে ওনারা মানুষের জীবনটাকে কি করেছেন? ভাগ করেছেন। এখন আমরা এই বিষয়গুলি আরেকটু একটা চার্টের মাধ্যমেও আমরা বিষয়গুলি মানুষের জীবনের যে তিনটা পর্যায় সেই তিনটা পর্যায়কে আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে দেখো মানুষের কর্মজীবনের সঞ্চয় ব্যক্তি কর্মজীবনের সঞ্চয়ের একটি অংশ দ্বারা সে অবসর জীবনের, তাহলে আমরা কি দেখলাম? মানুষের জীবনটাকে তিনটা পর্যায়ে ভাগ করেছেন অর্থনীতিবিদগণ। এই যে এমবিএ যে উপসিদ্ধান্ত, এই উপসিদ্ধান্ত অনুসারে অ্যান্ড্রো মডিগ্লিয়ানি, ব্রামবার্গ ওনারা তিনজন অর্থনীতিবিদ এই উপসিদ্ধান্তটি প্রদান করে। এই উপসিদ্ধান্ত অনুসারে ওনারা কি করেন? মানুষের জীবনটাকে তিনটা পর্যায়ে বিভক্ত করেন। প্রথম পর্যায় বা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ। এই তিনটা স্টেজে কিভাবে মানুষের আয় এবং কনজামশনের মধ্যে সমন্বয় করে সেই বিষয়টা ওনারা ব্যাখ্যা করেছেন। তো ব্যক্তি কি করে? মানুষের কর্মজীবনে সঞ্চয়ের একটা অংশ দ্বারা মানুষ সঞ্চয় করে কোন স্টেজে? সেকেন্ড স্টেজে এসে মানুষের জীবনে মানুষ সঞ্চয় করে। প্রথম স্টেজে কি করে? ব্যক্তি প্রথম পর্যায়ে দেখো ঋণ করে, অর্থাৎ ইনকামটা লেস দেন থাকে কনজামশনের চেয়ে। এই ক্ষেত্রে এপিসিটা বেশি হয়, অর্থাৎ গড়-ভোগ প্রবণতাটা বেশি থাকে। এর জন্য আয় এবং কনজামশনের মধ্যে, ইনকাম এবং কনজামশনের মধ্যে ফার্স্ট স্টেজে সম্পর্ক থাকে আনুপাতিক। সেকেন্ড স্টেজে এসে মানুষের কি হয়? আয়টা বেড়ে যায়। আয় বেড়ে যাওয়ার ফলে কি হয়? মানুষের ভোগটাও বাড়ে, তবে আয় যে হারে বাড়ে, ইনকামটা যে হারে বাড়ে, কনজামশন ঠিক একই রেটে বাড়ে না, তার চেয়ে কম হারে বাড়ে। যার ফলে এপিসিটা এই ক্ষেত্রে
কম হয়। এই ক্ষেত্রে কি করে ব্যক্তি কি করে, এই ক্ষেত্রে উপার্জন যেহেতু মানুষের বেশি এবং আয়ের তুলনায় ব্যয়টা হচ্ছে অনেক কম, এই জন্য কি করে মানুষ এই পর্যায়ে সেকেন্ড স্টেজে এসে জীবনের সঞ্চয়ের পরিমাণ বিরাট একটা আয়ের একটা বিরাট অংশ মানুষ কি করে সঞ্চয় করে। এবং তৃতীয় পর্যায়ে এসে কি হয়, তৃতীয় পর্যায়ে এসে যার ফলে সেকেন্ড স্টেজে দেখো ইনকামটা কনজাম্পশনের চেয়ে বেশি হয়। থার্ড স্টেজে লাইফের মানুষের জীবনের থার্ড স্টেজে এসে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, দেখো এখানে দেখা যাচ্ছে যে এপিসিটা মানুষের এই ক্ষেত্রে কি হয়, মানুষের কনজাম্পশনটা খুব বেশি বেড়ে যায়, কারণ মানুষ অতীতের যে ভোগ অভ্যাসটা সেটা ত্যাগ করতে পারে না। যার ফলে দেখা যায় এই ক্ষেত্রে কিন্তু ইনকামটা মানুষের কমে যায়। এটা হচ্ছে তার স্টেজটা হচ্ছে মানুষের অবসরের সময়। সেই সময়ে মানুষের ইনকাম বিভিন্ন সোর্স থেকে যে ইনকামটা আসে সেই ইনকামটা কমে যায়, কনজাম্পশনটা কিন্তু অতিরিক্ত কনজাম্পশন মানুষকে বহন করতে হয়, নির্বাহ করতে হয়, যার ফলে এই ক্ষেত্রে এপিসিটা অনেক বেশি হয়। এই পর্যায়ে ব্যক্তি কি করে অতিরিক্ত ভোগ ব্যয় এবং অসঞ্চয়ের সম্মুখীন হয়। এক্ষেত্রে কি করে, তাহলে এই অতিরিক্ত যে ভোগ ব্যয়টা তৃতীয় পর্যায়ে মানুষের জীবনে, সেই অতিরিক্ত ভোগ ব্যয়টা মানুষ কিভাবে তাইলে কাভার দেয়, মানুষ কিভাবে কাভার দেয়, মানুষ সেকেন্ড স্টেজে জীবনের দ্বিতীয় পর্যায়ে মানুষ যে সঞ্চয় করে সেই সঞ্চয়ের অংশটা দিয়েই মানুষ তৃতীয় পর্যায়ের যে অতিরিক্ত ভোগ ব্যয় সেটা নির্বাহ করে। তাই তৃতীয় পর্যায়ে আয় ও ভোগ ব্যয়ের সম্পর্কটাও কিন্তু থাকে ও আনুপাতিক, কিন্তু দীর্ঘমেয়াদে আয় ও ভোগের সম্পর্কটা তখন কি হয়, আনুপাতিক হয়ে যায়। কারণ অ্যান্ড্রো মডিগ্লিয়ানি ব্রামবার্গের মধ্যে ব্যক্তি কর্মজীবনের সঞ্চয়ের একটি অংশ দিয়ে প্রথম পর্যায়ের ঋণ কি করে পরিশোধ করে। এই তিনজন অর্থনীতিবিদের মধ্যে দীর্ঘমেয়াদে এসে আয় এবং ভোগের মধ্যে সম্পর্কটা, অর্থাৎ ইনকাম এবং কনজাম্পশনের মধ্যে সম্পর্কটা কি হয়, আনুপাতিক হয়ে যায়। কারণ প্রথম পর্যায়ের কারণ মানুষের ব্যক্তি তার কর্মজীবনের দ্বিতীয় পর্যায়ে আমরা জানি কি সঞ্চয় করে, দ্বিতীয় পর্যায়ে যে সঞ্চয় করে সেই সঞ্চয় দিয়ে সে প্রথম পর্যায়ে অর্থাৎ ব্যক্তি তার কর্মজীবনের সঞ্চয়ের একটি অংশ দিয়ে প্রথম পর্যায়ের ঋণ পরিশোধ করে এবং অপর অংশ দিয়ে অবসর জীবনের অতিরিক্ত ভোগ ব্যয়টা মেটায়। ফলে জীবন ব্যক্তি আয় ও ভোগ ব্যয়টা এবং সঞ্চয় অসঞ্চয় পরস্পর সমান হয়। অর্থাৎ মানুষের জীবনে যে প্রথম পর্যায়ে ঋণ করে এবং শেষ পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে যে মানুষ অতিরিক্ত ভোগ করে সেটা সেই ঋণটা পরিশোধ করে এবং অতিরিক্ত ভোগ নির্বাহ করে মানুষ এই সেকেন্ড স্টেজে যে সঞ্চয় করে সেই সঞ্চয় দিয়ে। কাজেই দেখা যাচ্ছে জীবন ব্যক্তি আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে ভোগ ব্যয় এবং সঞ্চয় অসঞ্চয় পরস্পর সবকটি কি হয়, দীর্ঘমেয়াদে এসে সমান হয়ে যায়। তাই দীর্ঘমেয়াদে ইনকাম সমান সমান হয় কনজাম্পশন, এবং এই ক্ষেত্রে এপিসি বা এভারেজ প্রপেনসিটি টু কনজিউম বা গড় ভোগ প্রবণতাটা স্থির থাকে। এটা কি দীর্ঘমেয়াদে। এর জন্য দীর্ঘমেয়াদে আয় এবং ইনকাম এবং কনজাম্পশন এর মধ্যে সম্পর্ক হচ্ছে আনুপাতিক। কেন আনুপাতিক? আনুপাতিক হচ্ছে মানুষ তার জীবনব্যাপী যে সঞ্চয়টা করে সেই সঞ্চয় দিয়ে মানুষ কি করে প্রথম পর্যায়ে ঋণ পরিশোধ করে এবং জীবনের তৃতীয় পর্যায়ের যে অতিরিক্ত ভোগ ব্যয় সেটা নির্বাহ করে। ফলে দেখা যায় যে লং রানে এসে দেখা যায় যে মানুষের আয়, ইনকাম এবং কনজাম্পশন এবং সঞ্চয় এবং অসঞ্চয় সবকটি পরস্পর সমান হয়। তাই দীর্ঘমেয়াদে এসে দেখা যায় যে মানুষের ইনকাম এবং কনজাম্পশন পরস্পর সমান হয়। এই ক্ষেত্রে এপিসিটা অর্থাৎ গড় ভোগ প্রবণতাটা মানুষের স্থির থাকে। এই জন্য দীর্ঘমেয়াদে ইনকাম এবং কনজাম্পশনের মধ্যে সম্পর্ক হচ্ছে আনুপাতিক। নিম্নে বিষয়টিকে আমরা যে বিষয়গুলো ওনারা তিনটা পর্যায়ে মানুষের জীবনকে ব্যাখ্যা করেছেন এবং এই তিনটা পর্যায়ে মানুষ কিভাবে আয় এবং ভোগের মধ্যে শর্ট রানের যে আনুপাতিক সম্পর্ক এবং লং রানের যে আনুপাতিক সম্পর্ক সেই সম্পর্কগুলি ব্যাখ্যা করেছেন, সেটা আমরা কি একটা চকের মাধ্যমেও আলোচনা করতে পেরেছি। এই বিষয়গুলো ওনারা একটা চকের মাধ্যমে আলোচনা করেছেন, অর্থাৎ একটা টেবিলের মাধ্যমে একটা শিডিউলও দেখিয়েছেন। আবার ওনারা বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তীতে একটা চিত্রের মাধ্যমেও বিষয়টা আমরা আলোচনা করব। এছাড়া আয়কে দুটি অংশে ভাগ করেছেন ওনারা। আয়কে দুটি অংশ ভাগ করেছেন, যেমন একটা হচ্ছে শ্রম থেকে আয় যাকে বলা হয় শ্রম আয়, যেটাকে ওআইএল লেবার ইনকাম, এবং 2 নম্বর হচ্ছে সম্পদ বা সম্পত্তি থেকে আয়, যেটাকে ডব্লিউআর দ্বারা
প্রকাশ করেছেন। এই তিনজন অর্থনীতিবিদ আয়কে কি করেছেন? দুটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে শ্রম থেকে আয়, যেটাকে বলে শ্রম আয়, আরেকটা হচ্ছে সম্পদ বা সম্পত্তি থেকে আয়, যেটাকে ওনারা WR দ্বারা প্রকাশ করেছেন। তো ওনারা অন্যভাবেও বিষয়টি ব্যাখ্যা করেছেন যে ভোগ ব্যয় মানুষের শ্রম আয় ও সম্পত্তি আয় এর উপর নির্ভরশীল। ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন যে মানুষের আয়, মানুষের ভোগ ব্যয়টা অথবা মানুষের ইনকামটা, মানুষের মোট যে আয়টা, মানুষের মোট আয়টা মূলত শ্রম আয় এবং কি সম্পত্তি আয়, এই দুটি আয়ের উপর নির্ভরশীল। ভোগ ব্যয় অথবা মানুষের যে মোট আয়টা, অর্থাৎ এখানে দেখো y ইকুয়াল টু YL প্লাস WR। YL কি? অথবা বা আমরা লিখতে পারি বা ওনারা একটা কনজাম্পশন এখানে। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে যে y সমান সমান হচ্ছে কি মোট আয়, আর YL হচ্ছে শ্রম আয়, আর WR হচ্ছে সম্পদ বা সম্পত্তি থেকে আয়। এই দুইটা আয়ের যোগফল হচ্ছে মানুষের জীবনের মোট আয়। এবং কনজাম্পশন সমান সমান হচ্ছে BYL প্লাস হচ্ছে AWR। ওনারা একটা কনজাম্পশন ফাংশন দেন, এই কনজাম্পশন ফাংশনটা সমান C ইকুয়াল টু BYL প্লাস হচ্ছে AWR, যেখানে সিটা হচ্ছে ভোগ ব্যয়, YL হচ্ছে শ্রম আয়, WR হচ্ছে সম্পত্তি থেকে আয়। এটা হচ্ছে সম্পত্তি থেকে আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা। এখানে যে A আছে, এটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা, সম্পত্তি থেকে আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা। এবং বিটা হচ্ছে শ্রম আয় থেকে শ্রম আয়ের, এখানে বিটা হচ্ছে শ্রম আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা, এবং এটা হচ্ছে সম্পদ বা সম্পত্তি থেকে আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা। এই বিষয়গুলোরই ওনারা একটা চিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করেছেন। এই লাইফ সাইকেল হাইপোথিসিসে যে বিষয়গুলো এতক্ষণ আমরা চকের মাধ্যমে কিংবা একটা চার্টের মাধ্যমে আমরা যে আলোচনা করে আসছি, সেই বিষয়গুলি আবার এখানে আমরা একটা চিত্রের মাধ্যমেও অর্থনীতিবিদগণ ব্যাখ্যা করেছেন, সেই বিষয়টাও আমরা আলোচনা করব। এখানে দেখো, এখানে দেখো অ্যান্ড্রু মডিগ্লিয়ানি যুক্তরাষ্ট্রের বার্ষিক উপাত্ত ব্যবহার করে পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেন যে দীর্ঘকালে সম্পত্তিজনিত আয় ও মোট আয়ের অনুপাত, অর্থাৎ দীর্ঘকালে অ্যান্ড্রু মডিগ্লিয়ানি কি বলেন? অ্যান্ড্রু মডিগ্লিয়ানি বলেছেন যে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বার্ষিক বিভিন্ন উপাত্ত অর্থাৎ বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে ওনারা বিভিন্ন ডেটাগুলি নিয়ে যে রিসার্চ করেন, সেই রিসার্চের প্রেক্ষিতে ওনারা বলেন যে দীর্ঘকালে সম্পত্তিজনিত আয় এবং মোট আয়ের অনুপাত। তো সম্পত্তিজনিত আয়কে ওনারা WR দ্বারা প্রকাশ করেছেন, এর আগের স্লাইডে আমরা দেখে আসছি। মোট আয় হচ্ছে Y, সেই সম্পত্তিজনিত আয় এবং মোট আয়ের অনুপাত। এবং শ্রম আয়ও মোট আয়ের অনুপাত। শ্রম আয় মানে হচ্ছে YL, শ্রম থেকে যে আয়টা আসে এটাকে YL দ্বারা প্রকাশ করেছেন, আর মোট আয় হচ্ছে W। সেই দুটার অর্থাৎ দীর্ঘকালে সম্পত্তিজনিত আয় ও মোট আয়ের অনুপাত এবং শ্রম আয় ও মোট আয়ের অনুপাত মোটামুটি স্থিতিশীল থাকে। ওনারা বার্ষিক যে বিভিন্ন যুক্তরাষ্ট্রের বার্ষিক বিভিন্ন তথ্য থেকে বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত দেন, সেটা সিদ্ধান্ত অনুসারে দীর্ঘকালে কি হচ্ছে? দীর্ঘকালে সম্পত্তিজনিত আয় ও মোট আয়ের অনুপাত এবং শ্রম আয় ও মোট আয়ের অনুপাত মোটামুটি স্থিতিশীল থাকে। তাই দীর্ঘমেয়াদী আয় এবং ভোগ ব্যয়ের সম্পর্কটা, অর্থাৎ লং রানে এসে ইনকাম এবং কনজাম্পশনের মধ্যে সম্পর্কটা কি হয়? আনুপাতিক হয়। কিন্তু স্বল্পকালে সম্পত্তির পরিমাণ মানুষের কি থাকে? স্বল্পকালে আমরা জানি সম্পত্তির পরিমাণটা মানুষের কম থাকে এবং তা থেকে আয় অর্জনটা স্থির থাকলে শ্রম আয়। কিন্তু স্বল্পকালে সম্পত্তির পরিমাণ এবং তা থেকে আয় অর্জন স্থির থাকলে শ্রম আয় পরিবর্তিত হয়। অর্থাৎ সম্পত্তির পরিমাণটা যদি স্বল্পকালে সম্পত্তির পরিমাণ এবং সম্পত্তির পরিমাণটাও স্থির এবং তার থেকে যে সম্পত্তি থেকে যে সম্পত্তিজনিত যে আয়টা সেটা যদি স্থির থাকে, অর্থাৎ ওনারা আয়টাকে দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সম্পদ বা সম্পত্তি থেকে অর্জিত আয়, আর একটা হচ্ছে কি শ্রম থেকে অর্জিত আয়।
শ্রম আয় এবং সম্পত্তিজনিত আয়। তাহলে ওনারা বলেছেন যে দীর্ঘকালে স্বল্পকালে কি হয়, সম্পত্তির পরিমাণ এবং তা থেকে অর্জিত আয়টা যদি স্থির থাকে তাহলে শ্রম আয় যেটা থাকে সেই শ্রম আয়টা পরিবর্তিত হয়। আমরা কি জানি, ওনারা বলেছেন যে মোট আয় সমান সমান হচ্ছে কি, মোট আয়টাকে দুইটা ভাগে ভাগ করেছেন। মোট আয় সমান সমান হচ্ছে ওয়াইএল যোগ ছিল কি ডব্লিউআর, অর্থাৎ শ্রম আয় যোগ হচ্ছে সম্পত্তিজনিত আয় ইকুয়াল টু হচ্ছে মোট আয়। তাহলে এটা ওনারা বলছেন যে স্বল্পকালে যদি কি হয়, ডব্লিউআর এর পরিমাণ স্থির থাকে, অর্থাৎ সম্পত্তির পরিমাণ স্থির থাকে এবং তা থেকে আয়টা অর্জনও স্থির থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ওয়াইএল বা শ্রম আয় যেটা সেটা পরিবর্তিত হয়। তাই স্বল্পকালে দেখা যায় আয় ও ভোগ ব্যয়ের মধ্যে সম্পর্কটা কি হয়, সম্পর্ক হয় ও আনুপাতিক। কিন্তু দীর্ঘকালে সম্পত্তিজনিত আয় ও মোট আয়ের অনুপাত এবং শ্রম আয় ও মোট আয়ের অনুপাতটা মোটামুটি স্থির থাকে। তাই দীর্ঘমেয়াদে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক থাকে আনুপাতিক, কিন্তু স্বল্প মেয়াদে সম্পত্তির পরিমাণও স্থির এবং তা থেকে অর্জিত আয়ও স্থির যদি থাকে, স্থির থাকলে শ্রম আয়টা পরিবর্তিত হয়। তাই স্বল্পকালে আয় ও ভোগ ব্যয়ের মধ্যে সম্পর্কটা হয়ে যায় ও আনুপাতিক। এই বিষয়গুলোকে ওনারা একটা চিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করেছেন, যে চিত্রটা আমি তোমাদের জন্য এখানে অঙ্কন করে রেখেছি, যে এখন আমরা চিত্রের মাধ্যমেও বিষয়গুলি আলোচনা করব। নিম্নে চিত্রের সাহায্যে জীবনচক্র আয় উপসিদ্ধান্তটি ব্যাখ্যা করা হলো। এখানে দেখো যে চিত্র হতে চিত্রটা দেখো, এখানে আমি তোমাদের জন্য চিত্রটা এঁকে রেখেছি। চিত্রটা থেকে আমরা দেখো জীবনকে ওনারা কিভাবে তিনটা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে জীবনের প্রথম পর্যায়, একটা হচ্ছে এটাকে ফার্স্ট স্টেজ বলে, এটা হচ্ছে লাইফকে মানুষের যে জীবনটা, এই তিনজন অর্থনীতিবিদ তিনটা ভাগে ভাগ করেছেন। এটা হচ্ছে প্রথম পর্যায় বা ফার্স্ট স্টেজ, একটা হচ্ছে দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড স্টেজ, একটাকে বলে থার্ড স্টেজ বা তৃতীয় পর্যায়। তো প্রথম পর্যায়ে ওনারা কি বলেছেন, এবং এখানে দেখো ওয়াই ওয়াই একটা রেখা আছে, এই ওয়াই এবং ওয়াই রেখাটা হচ্ছে কি আয় রেখা বা ইনকাম রেখা। এরপরে দেখো এই যে সি এবং সি, এই সি সি একটা রেখা আছে, সি থেকে সি পর্যন্ত যে রেখাটা, সেই রেখাটা হচ্ছে কনজাম্পশন রেখা। আর এখানে ওয়াই থেকে এই যে ওয়াই পর্যন্ত যে রেখাটা, সেটা হচ্ছে কি আয় রেখা। তাহলে ওই পরিমাণে, এখন দেখো ওই পরিমাণে আয়, অথবা এটা কি কি বলেছেন, অয়ে পরিমাণে আয়, এটাকে বলেছেন জীবনের প্রথম পর্যায়। জীবনের প্রথম পর্যায়ে আয়ের চেয়ে কি হচ্ছে, দেখো এখানে চিত্রের মধ্যে দেখো, এখানে আয় রেখা হচ্ছে এই ওয়াই থেকে ওয়াই রেখাটা, আর সি থেকে সি রেখাটা হচ্ছে ভোগ রেখা। এই যে অংশটুকু দেখো, এখানে আয় এতটুকু কিন্তু ভোগ হচ্ছে এতটুকু। তার মানে মানুষের জীবনের প্রাথমিক পর্যায়ে কি হয়, আয়ের চেয়ে ভোগটা বেশি থাকে। ফলে কি করে, এই পর্যায়ে সে ব্যক্তি ঋণ করে। এই যে প্রথম পর্যায়ে এই যে অতিরিক্ত ভোগটা আছে এখানে, অথচ আয় এতটুকু, এই ওয়াই ওয়াই রেখাটা হচ্ছে তার আয়, কিন্তু এই সি থেকে সি পরিমাণ রেখাটা হচ্ছে ভোগ রেখা বা কনজাম্পশন রেখা। তাইলে এতটুকু জায়গা যে আছে এই মধ্যের জায়গাটা, এটা কি, এটা হচ্ছে অতিরিক্ত ভোগ। এই অতিরিক্ত ভোগ বা অভাবটা পূরণের জন্য মানুষ কি করে, জীবনের প্রথম পর্যায়ে ঋণ করে। আবার দেখো এ বি পরিমাণে যে আয়টা, এ বি পরিমাণের যে আয়টা বা এ বি পরিমাণটা কি কি, জীবনের দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড স্টেজটা। এই সেকেন্ড স্টেজে এসে দেখো এই ওয়াই ওয়াই রেখাটা এই যে উপরে এবং সি সি রেখাটা হচ্ছে নিচে। তার মানে কি, সেকেন্ড স্টেজে এসে মানুষের ইনকামটা অনেক বেশি এবং কনজাম্পশন তার চেয়ে কম, কনজাম্পশনটা তার চেয়ে কম। ফলে ব্যক্তি কি করে, এক্ষেত্রে ব্যক্তি কি করে, সঞ্চয় করে। এই যে সঞ্চয়, এই ক্ষেত্রে ব্যক্তি সঞ্চয় করে। এবং বিএফ পরিমাণে দেখো, এই বিএফ পরিমাণে যে মানুষের জীবনের যে সময়টা, অর্থাৎ ওনারা ভূমিয়ককে, অর্থাৎ হরাইজন্টাল এক্সিসের সময়, ভার্টিক্যাল এক্সিসে আয় এবং ভোগকে আমরা এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আচ্ছা বিএফ সময়ে দেখো, বিএফ সময়টা মানুষের জীবনের 3 নাম্বার স্টেজ। 3 নাম্বার স্টেজে এসে দেখো এই যে আয় রেখাটা কমে নিচে এবং সিসি রেখাটা হচ্ছে উপরে। তার মানে এই যে কোনায় এতটুক জায়গা, এই জায়গাটা হচ্ছে তার অতিরিক্ত ভোগ। তাহলে অতিরিক্ত ভোগ এই পর্যায়ে সে অতিরিক্ত ভোগ করে। সেই এখন ব্যক্তি যদি দ্বিতীয় এবং অতিরিক্ত ভোগটা, তাহলে সে কিভাবে কাভার দিবে,
এক্ষেত্রে অতিরিক্ত ভোগটা কি করে, দ্বিতীয় পর্যায়ে যে সঞ্চয়টা করে মানুষের জীবনে, এই দ্বিতীয় পর্যায়ে সঞ্চয় দিয়ে সে অতিরিক্ত ভোগ ব্যয়টা নির্বাহ করে। ফলে কি হয়, জীবনব্যাপী মানুষের যে সঞ্চয় অসঞ্চয়ে মানুষ যে সম্মুখীন হয়, সেই সঞ্চয় এবং অসঞ্চয় এবং আয় এবং ভোগ সবকিছুই সমান হয়। ফলে মানুষের সমগ্র জীবনের আয় ও ব্যয় সমান হয়ে যায়। মানুষ প্রথম জীবনে যে ঋণ করে, দ্বিতীয় পর্যায়ে সঞ্চয় করে, তৃতীয় পর্যায়ে সে অতিরিক্ত ভোগ করে এবং দ্বিতীয় পর্যায়ে যে সঞ্চয় করে সেই সঞ্চয় কিন্তু আয়ের ভোগের চেয়ে অনেক বেশি থাকে আয়, এবং সঞ্চয়ের মানুষ তার সঞ্চয়ের পরিমাণটা অনেক বেশি থাকে, যার ফলে সেই সঞ্চয় দিয়ে প্রথম জীবনে ঋণ মেটায় এবং তৃতীয় পর্যায়ে অবসর জীবনের যে মানুষের অতিরিক্ত ভোগ থাকে সেই অতিরিক্ত ভোগটাও নির্বাহ করে। ফলে মানুষের সমগ্র জীবনব্যাপী যে আয় এবং ব্যয় থাকে সেই আয় ব্যয়টা সমান হয় এবং বিভিন্ন সঞ্চয় এবং অসঞ্চয়ের যে সম্মুখীন হয় সেগুলি পরস্পর সমান হয়। এর জন্য কি হয়, লং রানে কি দেখা যায়, লং রানে ইনকাম এবং কনজাম্পশনের মধ্যে সম্পর্কটা হচ্ছে আনুপাতিক। তো চিত্র হতে কি দেখা যায়, চিত্র হতে দেখা যাচ্ছে যে মানুষের জীবনে কি করে, মানুষের জীবনে ওয়াই ওয়াই রেখাটা মানুষের জীবনব্যাপী একটা আয় রেখা নির্দেশ করে, আর সিসি রেখাটা কি মানুষের জীবনব্যাপী ভোগ রেখা নির্দেশ করে। এখানে নির্দেশ করে, অর্থাৎ চিত্রে হতে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি, চিত্রের মধ্যে আছে, দেখো চিত্রের মধ্যে আছে ওয়াই ওয়াই যে রেখাটা সেটা মানুষের জীবনব্যাপী আয় রেখা নির্দেশ করে, আর সি থেকে সি পর্যন্ত যে রেখাটা ছিল আমাদের আগের পেজে, সেই সি রেখাটা সি রেখাটাই হচ্ছে ভোগের স্থিতিশীলতা নির্দেশ করে। যেখানে কি হয়, যেখানে এপিসিটা স্থির থাকে, এখানে এপিসি হবে এই জায়গায়, এখানে এপিসি এপিসি কি হয়, স্থির থাকে, অর্থাৎ ব্যক্তি সমগ্র জীবনে একটা নির্দিষ্ট ধারায় ভোগ ব্যয় পরিচালনা করে। এখন দেখো যে আমরা এতক্ষণ যে তথ্যটা আলোচনা করলাম, যে উপসিদ্ধান্তটি লাইফ সার্কেল উপসিদ্ধান্তটি আমরা যে আলোচনা করলাম, সেই লাইফ সার্কেল উপসিদ্ধান্তটিও কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। আমরা জানি প্রতিটি তথ্যই যখন প্রতিষ্ঠিত হয়, কতগুলি ওনারা যেভাবে ধরে নিয়েছেন যে বিভিন্ন বিষয়গুলি, সেই বিষয়গুলি পরবর্তীতে বিভিন্ন অর্থনীতিবিদগণ এসে এগুলি যখন আলোচনা করে পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি দেখান। তো কোনো তথ্যই বা কোনো উপসিদ্ধান্তই সমালোচনার ঊর্ধ্বে নয়, এবং তেমনি ভাবে লাইফ সাইকেল হাইপোথিসিসটিও কথাগুলি সমালোচনা, লাইফ সাইকেল হাইপোথিসিসেরও কথাগুলি সমালোচনা রয়েছে। যেমন এক নাম্বার হচ্ছে, এই তথ্যে চলতি ভোগের উপর চলতি আয়ের কোনো প্রভাব বিবেচনা করা হয়নি। এই যে উপসিদ্ধান্তটা, এই উপসিদ্ধান্তের মধ্যে অ্যান্ড্রো, মডিগ্লিয়ানি এবং ব্রামবার্গ তিনজন যে লাইফ সার্কেল ইনকাম হাইপোথিসিসটি প্রদান করেছেন, অর্থাৎ এক্ষেত্রে লং রান এবং শর্ট রানের ইনকাম এবং কনজাম্পশনের মধ্যে যে সমন্বয় সাধন করেছেন, সেই ক্ষেত্রে ওনারা কি চলতি ভোগের উপর চলতি আয়ের কোনো প্রভাব বিবেচনা করা হয়নি। এখানে বলা হয়েছে যে বর্তমান ভোগ শুধুমাত্র জীবনব্যাপী আয় প্রবাহের উপর নির্ভরশীল, কিন্তু অনেক ক্ষেত্রে, অর্থাৎ বর্তমানে যে মানুষ ভোগ করে শুধুমাত্র এটা জীবনব্যাপী আয় প্রবাহের উপর নির্ভরশীল, কিন্তু অনেক ক্ষেত্রে হঠাৎ আয় প্রাপ্তি ভোগ বাড়ায় এবং আকস্মিক আয়ের হ্রাস কি করে, মানুষ যদি হঠাৎ করে মানুষের আয়টা বেড়ে যায় তাহলে কিন্তু তার ভোগের পরিমাণটাও বেড়ে যায়, আবার যদি কোনো কারণে মানুষের আয়টা হ্রাস পায় তাহলে কিন্তু মানুষের ভোগটা কমে যায়। কিন্তু ওনারা বলেছেন যে এই যে বর্তমানে হঠাৎ করে যে চলতি আয়টা, সেই চলতি আয়ের যে একটা প্রভাব আছে মানুষের ভোগের উপরে, সেটা ওনারা ব্যাখ্যা করেননি এই উপসিদ্ধান্তের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে, তারল্য সীমাবদ্ধতার কারণে বাস্তবে জীবনব্যাপী ভোগের পরিকল্পনা করা ব্যক্তির পক্ষে সম্ভব হয় না। অর্থাৎ তারল্যের লিকুইডিটির যে আছে কি আছে, লিমিটেশন থাকার কারণে বাস্তবে মানুষের জীবনব্যাপী যে ভোগের একটা, মানুষের যে লং টাইম পর্যন্ত যে একটা ভোগের পরিকল্পনা করবে, সেই কনজাম্পশনের পরিকল্পনা করা ব্যক্তির পক্ষে সম্ভব হয় না। যেমন
ভবিষ্যতে প্রাপ্তব্য আয় প্রবাহকে সহজে বর্তমান আয়ে রূপান্তর করা যায় না। আমি ভবিষ্যতে কত টাকা ইনকাম করতে পারবো সেই টাকাটা আমি কিন্তু বর্তমানে বসে বর্তমান যে আমি খরচ করতেছি প্রতি মাসে যে টাকাটা, সেই টাকার সাথে বা ভবিষ্যতে যে টাকাটা খরচ করা হবে বা যে টাকাটা আমি আয় করতে পারবো সেটাকে কিন্তু আমি বর্তমান আয়ে রূপান্তর করতে পারবো না। এজন্য সম্ভাবনাময় চাকরিজীবী প্রথম জীবনে ব্যয় করার জন্য প্রয়োজনীয় ঋণও পায় না কিন্তু। কারণ হচ্ছে কি একজন এজন্য সম্ভাবনাময় চাকরিজীবী প্রথম জীবনে ব্যয় করার জন্য প্রয়োজনীয় ঋণ করতে হয়, কিন্তু প্রয়োজনীয় ঋণটাও সে বিভিন্ন উৎস থেকে সেই প্রয়োজনীয় ঋণটাও পেতে পারে না। কারণ কি ভবিষ্যতে যে আমি কত টাকা ইনকাম করব সেটা কিন্তু আমাদের জানা নেই। আমরা বর্তমানে যে আয় করি সেই আয়ের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান ঋণ প্রদান করে থাকে। কাজেই ভবিষ্যতের যে আয়টা সেটাকে বর্তমান আয়ে রূপান্তর না আমরা করতে পারি না। যার জন্য কি হয় বিভিন্ন চাকরিজীবীরা প্রথম পর্যায়ে যে ঋণ করে সেই ঋণ করার জন্য যে ঋণ প্রয়োজনীয় যে যতটুকু ঋণের প্রয়োজন সে ততটুকু কিন্তু উত্তোলন করতে বিভিন্ন সোর্স থেকে উত্তোলন করতে পারে না। ৩ নাম্বার হচ্ছে এই উপসিদ্ধান্তে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিবেচনা করা হয়েছে। অর্থাৎ সম্পত্তিজনিত আয় যেটা সেটাকে এখানে এই উপসিদ্ধান্তে আলোচনা করা হয়েছে, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য উত্তরাধিকারের যে বিষয়টি আছে সেটা কিন্তু স্পষ্টভাবে বিবেচনা করা হয়নি। অর্থাৎ এখানে সম্পত্তিজনিত আয়ের কথা উল্লেখ করেছেন, কিন্তু সেই পরবর্তী প্রজন্মের জন্য উত্তরাধিকারের বিষয় যে বিষয়টা আছে সেটাকে কিন্তু স্পষ্টভাবে আলোচনা করা হয়নি। ৪ নাম্বার হচ্ছে ভোগ সঞ্চয়ের উপর সুদের হারের যে একটা প্রভাব আছে সেটা কিন্তু এই তত্ত্বে বিবেচনা করা হয়নি। এই উপসিদ্ধান্তের মধ্যে লাইফ সাইকেল ইনকাম হাইপোথিসিসের মধ্যে ভোগ এবং সঞ্চয়ের উপর যে ইন্টারেস্ট রেটের একটা ইফেক্ট থাকে সেটা কিন্তু এই তথ্যে আলোচনা করা হয়নি। ৫ নাম্বার দেখো, উন্নত দেশসমূহে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তনের ফলে উন্নত দেশসমূহে কি হয়? উন্নত দেশসমূহে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তনের উন্নত দেশসমূহে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তনের ফলে ব্যক্তির বেকার অবস্থার দায় দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করে। আমরা কি দেখি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা দেখো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমরা যেটা দেখি যে সেখানে কিন্তু যে বেকার ব্যক্তি রয়েছে তারা কিন্তু ভাতা পাচ্ছেন। ফলে দেখা যায় এখানে যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাটা উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে অনেক ভালো থাকার কারণে এখানে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে ব্যক্তির বেকার অবস্থার দায়িত্বটা রাষ্ট্র গ্রহণ করে। তাই জীবনব্যাপী ভোগের পরিকল্পনা গ্রহণ করার প্রয়োজন পড়ে না। মানুষকে যে লাইফ সাইকেল হাইপোথিসিসে অর্থনীতিবিদরা যে বলেন মানুষ তার জীবনব্যাপী ভোগের পরিকল্পনা করে, কিন্তু উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য নয়। কারণ উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে কি হয়, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। সেখানে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য ব্যক্তি বেকার জীবন থাকলেও কিংবা অবসরে গেলেও তার সেই রাষ্ট্রটা সেই বেকার অবস্থার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করে থাকে। কাজে এই তথ্যটিতে যে জীবনব্যাপী ভোগের পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য নয় বা সেখানে প্রয়োজন পড়ে না। ৬ নম্বর হচ্ছে অনুন্নত দেশে এই উপসিদ্ধান্তটির প্রাসঙ্গিকতা খুবই নগণ্য বা কম। অনুন্নত রাষ্ট্র ক্ষেত্রেও কিন্তু অনুন্নত দেশের ক্ষেত্রে এই উপসিদ্ধান্তটির প্রাসঙ্গিকতা খুবই কম। যেখানে মানুষ তার দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারে না সেখানে আয়ের অভাবে অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় অপূর্ণ থাকে। অর্থাৎ অনুন্নত রাষ্ট্রগুলোতে দেখা যায় মানুষ তার দৈনন্দিন যে প্রয়োজন থাকে সেটা মেটাতে পারে না, কিংবা আয়ের অভাবে অত্যাবশ্যকীয় বিভিন্ন প্রয়োজনও অপূর্ণ থেকে যায়। অতএব এখানে চলতি আয় দ্বারা ভোগ নিয়ন্ত্রিত হয়, কিন্তু এই চলতি আয়ের বিষয়টা যে ভোগের উপর প্রভাব বিস্তার করে সেই বিষয়টা কিন্তু এই লাইফ সাইকেল ইনকাম হাইপোথিসিসে বিবেচিত নয়। কিন্তু এই চলতি আয় দ্বারা কিন্তু মানুষের ভোগটা নিয়ন্ত্রিত হয় এবং জীবনব্যাপী ভোগের পরিকল্পনা করার সুযোগ কিন্তু অনুন্নত রাষ্ট্রের মধ্যে নেই। কারণ উন্নত রাষ্ট্রের মধ্যে মানুষ কি দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারে না। মানুষের আয়ের অর্থের অভাবে দেখা যায় অত্যাবশ্যকীয় প্রয়োজনও ফিল আপ করা সম্ভব হয় না। যেখানে নেসেসারি গুডস ফিল আপ করতে যে মানুষের যে অভাব থাকে নেসেসারি গুডসের সেগুলি যেখানে ফিল আপ করতে পারে না, সেখানে দেখা যায় মানুষ প্রতিদিন যে টাকা ইনকাম করে অর্থাৎ চলতি আয় দ্বারা মানুষের ভোগটা নিয়ন্ত্রিত হয়, সেখানে মানুষ জীবনব্যাপী ভোগের পরিকল্পনা করার কোনো সুযোগ নেই। ৭ নম্বর হচ্ছে এই তথ্যে ধরে নেওয়া হয় যে ব্যয়ের প্রান্তিক উপযোগ স্থির, কিন্তু বাস্তবে তা ঠিক নয়। এতগুলি সমালোচনা থাকা সত্ত্বেও কিন্তু উপরিক্ত বিভিন্ন সমালোচনা থাকা সত্ত্বেও লাইফ সাইকেল ইনকাম হাইপোথিসিসটি ভোগ আচরণ অর্থাৎ কনজাম্পশন সম্পর্কে
ভোগ আচরণ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রভাবকের উপরই আলোকপাত করে। ইহা ভোগ সম্পর্কিত বাস্তব তথ্যের একটি সমন্বিত বাস্তব তথ্যই মূলত একটা ব্যাখ্যা দেয়। এতগুলি সমালোচনা থাকা সত্ত্বেও কিন্তু এই লাইফ সাইকেল ইনকাম হাইপোথিসিসটা মানুষের বাস্তব জীবনের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ এবং অনেকটাই হচ্ছে কার্যকর। কাজে এই তথ্যটা অত্যন্ত এই উপসিদ্ধান্তটি লাইফ সাইকেল ইনকাম হাইপোথিসিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য শুভকামনা রইল এবং এই লাইফ সাইকেল ইনকাম হাইপোথিসিস এবং পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস এই দুটি ক্লাস আমি পর্যায়ক্রমে তোমাদের দুটি ক্লাস নিয়েছি। এই দুটি তথ্যই তোমরা দুটি উপসিদ্ধান্তই তোমরা বাদ দিবা না, দুটো উপসিদ্ধান্তই তোমরা ভালোভাবে শিখবে। তোমাদের পরীক্ষায় দেখা যায় প্রত্যেক বছরই দেখা যায় যে এই কনজাম্পশন এবং ইনভেস্টমেন্ট এই অধ্যায় থেকে এই উপসিদ্ধান্ত এখানে যে কয়টি উপসিদ্ধান্ত আছে তা থেকে গুরুত্বপূর্ণগুলি আমি পড়াচ্ছি, যেগুলি সবসময় আসে। তোমরা আমি যেগুলি ক্লাস দিচ্ছি ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে এবং আজকের ভিডিওটি তোমরা ভালোভাবে দেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।